জি24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটার পাঞ্চ। আর পাঁচটার পাঞ্চে আজকে আলোচনার জন্য আমি শুরুতেই দেখে নেব তৃণমূলের কৌশিক বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, প্রীতম দত্ত বিজেপি রয়েছেন আমাদের সঙ্গে। আর আজকে শুভেন্দু অধিকারী একটা টার্গেট ফিক্স করে দিয়েছে, যেখানে তিনি দাবি করছেন মোটামুটি আর প্রায় 10%, যদি আমি ধরে নিই 21-এ 38 অ্যারাউন্ড বিজেপি ভোট পেয়েছিল, সে জায়গায় 46%-এর হিসেব দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, তাহলেই রাজ্য দখল সম্ভব হবে। আর এখানে প্রশ্ন উঠছে, এই হিসেবটা, এই 46% ভোট নেওয়ার জন্য, পাওয়ার জন্য বিজেপির কি পরিকল্পনা রয়েছে, সেটা কতটা বাস্তবোচিত? কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো দাবি করা হচ্ছে গোটা বিষয়টাই হচ্ছে ওই স্বপ্নে বিরিয়ানি খাবার মতন। এটাও প্রশ্ন, এখনো কি তাহলে শাসক দল এই 26-এর ভোটেও তাদের ভোট নিয়ে ভীষণ কনফিডেন্ট? শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আগে শোনাই, তারপরে আসছে। পূর্ব মেদিনীপুর যা করেছে আগামী দিনে রাজ্য তাই করবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। এবারও কনফিডেন্ট কৌশিকদা যে হবেই না এসব? হ্যাঁ, দেখুন, আমরা এবারেও কনফিডেন্ট, এবং আমরা কনফিডেন্ট আমাদের কাজের নিরিখের এবং পারফরমেন্সের জন্য। দেখুন, 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রদত্ত যা ভোট ছিল, যা ভোট পেয়েছিল, এবং 213টি আসন, আমরা নিশ্চিত যে 2026 সালে আমাদের ভোট তার থেকে বাড়বে, ভোট শেয়ার তার থেকে বাড়বে, এবং সিটের সংখ্যাও তার থেকে বাড়বে। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনারা কেন এই ব্যাপারটা বলছেন, আমরা বলবো যে গত এক বছরে যে কটা উপনির্বাচন হয়েছে, সেই ধারাবাহিকভাবে উপনির্বাচনগুলো, বিধানসভার উপনির্বাচনগুলো, আপনি বিজেপির পারফরমেন্স দেখুন এবং আমাদের পারফরমেন্স দেখুন। আমাদের মনে দুটো প্রশ্ন জাগছে। এক নম্বর হচ্ছে যে, ঠিক আছে, দেখুন, শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক দলের নেতা, তিনি তার মতো করে ক্লেম করতেই পারেন, সেটাতে আমরা অস্বাভাবিকত্ব কিছু দেখছি না। কিন্তু প্র্যাকটিক্যাল রিয়ালিটির একটা জায়গা আমি আপনাকে বলি, শুধু তাই নয়, না, অ্যান্টি ইনকামবেন্সি এখনো পর্যন্ত আমরা সেরকম কোথাওই কিন্তু দেখছি না। হ্যাঁ, নিশ্চিত করে 14-15 বছর শাসন করলে কিছু মানুষের ক্ষোভ তো থাকবেই। পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে 94,000 বুথ হবে, এখন 81,000 আছে, কম বেশি তার থেকে 13 থেকে 14,000 বুথ বাড়বে। আপনারা সত্যি করে নিজেরাই গ্রাউন্ড রিয়ালিটিতে বলুন তো, এই 94,000 বুথে বিজেপি এজেন্ট বসাতে পারবে? আচ্ছা, আমি এই জায়গা থেকে কৌশিক একটা প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় যে না, এই 14, আপনি নিজেই বললেন যে এত বছর ধরে ক্ষমতায় আছেন, অ্যান্টি ইনকামেন্সি হতেই পারে, এইটা আছে, সরকার বিরোধী একটা হাওয়া আছে, এটা একটা ফ্যাক্ট, নাকি আপনারা মনে করেন যে এই হাওয়াটা দিয়ে রাজ্যের পালাবদল সম্ভব হতো যদি কোনো স্ট্রং বিরোধী থাকতো? মানে আপনি যেরকম বললেন যে এখনো বুথে দেওয়ার মতো লোকই হয়নি, তার মানে তৃণমূল আছে এই কারণে, মানে স্ট্রং বিরোধী নেই বলে? না, শুধু সেই কারণে একদমই নয়, তৃণমূল আছে এবং আগামী নির্বাচনে থাকবে আমাদের রাজ্য সরকারের পারফরমেন্সের উপরে, সেটা এক নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথাটা আমি যেটা বলছি, বিরোধীদের তো গণতন্ত্রের মানেটা কি? গণতন্ত্রের মানেটা হচ্ছে সুস্থ গণতন্ত্রের মানে বিরোধীরা তাদের কথা বলবেন, বক্তব্য রাখবেন, আমরা আমাদের কথা বলবো, বক্তব্য রাখবো। এখানে মারামারি হানাহানির কোনো জায়গা নেই। মানুষ যদি বিরোধীকে বিশ্বাস করে তাহলে বিরোধীকে দেবে, মানুষ যদি আমাকে বিশ্বাস করে তাহলে আমাকে দেবে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে প্রশ্নটা এবং যে কথাটা, সেটা হচ্ছে যে আপনারা সাংবাদিকরাও নিজেরাই বলুন না, গত 2021 সালে যখন বামফ্রন্টকে আমরা পরাজিত করেছিলাম, তার 2 বছর আগে থেকে আপনারা কিন্তু রাস্তায়, মাঠে, বাসে, ট্রামে পরিবর্তনের হাওয়া বুঝছিলেন। এবার ইলেকশনের 5 মাস আগে দাঁড়িয়ে পর্যন্ত সেরকম কোনো হাওয়া ফিল করছেন নয়। 2 নম্বর হচ্ছে, আমরা শুভেন্দু অধিকারীর এই পয়েন্টে সরাসরি আমি আসতে চাই। দেখুন, এটা কিন্তু আমেরিকার নির্বাচন নয় যে একটা প্রদেশে যে যত % ভোট পেল সেই সবকটা সিট তার। এবং আমাদের যেটা মনে হচ্ছে যে এইবার কিছু বামের ভোট যেটা বিজেপিতে চলে গেছিল, অনেকে বলেন বামের ভোট রামে গেছিল, আমি ভগবান রামকে একদমই রাজনীতির মধ্যে টানতে চাই না, আমরাও রাম ভক্ত। বামের ভোট যেটা বিজেপিতে চলে গেছিল, সে তার যদি 2-3% ভোটও আবার বিজেপি থেকে বামে চলে আসে, যেটা আমরা গত 10টা উপনির্বাচনে দেখেছি, তাহলে কিন্তু বিজেপির রেজাল্ট আরো খারাপ হবে। আমি এই জায়গা থেকে প্রীতম বলি, যেরকম কৌশিক বাবুই বলছিলেন যে নিঃসন্দেহে সিপিএম এর পরে যখন পরিবর্তন যেটা হাওয়া ছিল,
তোমরা কি এই হাওয়াটা টের পাচ্ছ? যদি টের পাও তাহলে কি রকম হাওয়া টের পাচ্ছ তোমরা? কারণ আমি তোমাকে প্রীতম এটা বলছি, কারণ প্রত্যেকটা নির্বাচনের আগেই কিন্তু তোমরা একই কথা বলো যে আমরা ক্ষমতায় আসবো, আসার হয় না। তোমার দেখো, যার কথা দিয়ে তুমি শুরু করলে, রাজ্যের বিরোধী দলনেতা, হিন্দু হৃদয় সম্রাট, প্রত্যেকটা জায়গায় উনি যা যা বলেছেন, উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানাবেন, উনি বানিয়েছেন। নন্দীগ্রামে 1-9-5-6 ভোটে হারিয়েছেন। এবং কখন হারিয়েছেন? যখন তৃণমূলের অভূতপূর্ব সাফল্য, তখন উনি নন্দীগ্রামে হেরে এসেছেন। এবং দেখো, একটা রাজ্য বা একটা দেশ তৈরি হয়, তার কতগুলো নিরিখ থাকে, সমাজ, রাজনীতি, অর্থনীতি। রাজনীতির দিক দিয়ে আমরা প্রত্যেকে জানি যে রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি কীভাবে একটা করে নির্বাচন জিতছেন। আমরা কেশপুর লাইন আর ডায়মন্ড হারবার নিজে আমি কাজ করেছি, ডায়মন্ড হারবার আমরা ভোট দেখেছি, যে ওখানে যদি সত্যি গণতন্ত্রকে উনি প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন 2011-এর আগে, সেটা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে নমিনেশন দিতে দেওয়া যায় না। তোমরা দেখেছো যে কী করে পুলিশ এবং গুন্ডা ক্রিমিনালাইজেশন অফ অভিযোগ কি সিপিএম এর বিরুদ্ধে ছিল না? তুমি আমার বারবার কাটছো। আমি তো কৌশিকবাবুকেও কেটেছি। না, কাটুনি। যাই হোক, না, এই অভিযোগ কি সিপিএম এর বিরুদ্ধে ছিল না? উত্তরটা দিতে দাও। আমি তোমার সিপিএম এর বিরুদ্ধে ছিল দেখেই আজকে মানুষকে সাথে নিয়ে তোমার 34 বছর সময় লেগেছে, তারপরেও কিন্তু সিপিএম নামক এই জায়গাটাই বলতে চাইছি, সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ ছিল, তৃণমূল সেই বিষয়টাকে লড়াই করে ক্ষমতা এসেছে। যদি তৃণমূলের বিরুদ্ধেও তাই অভিযোগ থাকে, তোমরা আসবে, এটাই এক্সপেক্টেড। সেটাই তোমাকে বলছি, যে আমি তোমাকে তো বললাম যে একটা দেশের সামাজিক, অর্থনীতি এবং রাজনীতি, তো রাজনীতির ক্ষেত্রে আমরা কি দেখছি, যে এখানে কেউ মানে প্লেয়িং ফিল্ড নেই। যে আমরা দেখছি যে বিডিও থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, তোমার রাজ্যের ডিজি থেকে শুরু করে, তারা তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা তার প্রমাণ পাচ্ছি যে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে উর্দি পরে খিচুড়ি দান করছে, উর্দি পরে তার জুতো পরিষ্কার করে দিচ্ছে দীঘাতে, আমরা ছবিগুলো দেখেছি। এবার দেখো, তোমাকে এই স্ট্রাকচারগুলো বললাম, এই স্ট্রাকচারে গণতন্ত্র বিধ্বস্ত, গলা টিপে হত্যা হচ্ছে, এটা প্রতিদিন প্রতিটা প্রমাণ তোমাদের টিভির ক্যামেরা আমরা দেখছি। সেই জন্য মানুষ বিরক্ত। এবার আসছে আমি অর্থনীতিতে তো আজকে পশ্চিমবঙ্গ তলানিতে ঠেকে গেছে। 71 বা 70s-এ ইট ওয়াজ এ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আজকে কোন ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেটা সারা ভারতবর্ষের মানুষ তথা প্রত্যেকটা বাঙালি আজকে দেখতে পাচ্ছে। এবং আসছে সামাজিক ব্যবস্থায় আজকে তুমি বলো না, আমাদের যে সামাজিক ব্যাধি, সত্যি ব্রেড সামাজিক ব্যাধি, কিন্তু সামাজিক ব্যাধি হওয়ার পর যে প্রত্যেকটা ঘটনা ঘটে, তখন ভারতবর্ষের কোন শাসক, পৃথিবীর কোন শাসক সেই সমাজ ব্যবস্থাকে টার্গেট না করে যারা রেপ করছে তাদেরকে বিভিন্নভাবে, এবং যারা রেপ ভিকটিম হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বলছে? আমি তোমাকে বলছি, সে পার্কশিট থেকে শুরু হয়েছিল। প্রথম বললো সাজানো ঘটনা, যেখানেও দেখলাম কি যে রেপিস্ট তাদের সাথে তৃণমূলী যোগ। তোমার হাঁসখালি কি বললো, সে নাকি প্রেগনেন্ট হয়ে গেছে, হতেই পারে। তোমার আরজি কর সর্বজন বিদিত রাত দখল হলো, মেয়েরা মেয়েরা রাত দখল করলো, তাদেরকে বলছে, তখনও বলেছিল, আবারও বলছে যে না, মেয়েরা নাকি রাত দখল। তাহলে বিরোধী শিবিরে যাচ্ছে না কেন? ডিভিডেন্ড পাচ্ছে না কেন? দেখো, বিরোধী শিবিরে যাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। নাহলে এখানেও ওই আশেপাশের যে দেশগুলো দেখতে পাচ্ছ, সেই দেশগুলো 16ই আগস্টে 2024 সালে হয়ে যেত আফটার অবয়ার পর। তুমি আজকে বলো যে দেখতে পাবে, তুমি ভোট যখন হবে, তুমি দেখতে পাচ্ছ যে আজকে যে এসআইআর নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ঘটনা ঘটছে, তা নিয়ে তৃণমূলের নেতা, মানে একদম সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে ছোটোখাটো উচ্ছিষ্ট নেতারা, তারা কি বলছে যে মেরে দেবো, কেটে দেবো, দেখে নেব, বোমা চলবে, গুলি চলবে, ঘেরাও করব, বোম মারবো, ঘেরাও করব। এবং কাকে ঘেরাও করবে? সেই ইলেকশন কমিশনের থেকে শুরু করে যাদের আমরা সারা ভারতবর্ষকে সিকিউরিটি দেয়, সেই প্যারামিলিটারি ফোর্স, আমাদের আর্মিদের নাকি ঘেরাও করবে। তো এটা কারা বলছে? মমতা ব্যানার্জি থেকে শুরু করে একদম উচ্ছিষ্ট নেতারা সবাই। এবং এটা করতে এবং প্রত্যেকটা স্কিম যে মমতা সকল স্কিম বলে, তা একটাতেও যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, সে বাড়ি থেকে শুরু করে, তোমার বস্ত্র থেকে শুরু করে, স্কুল এডুকেশন থেকে শুরু করে, সব জায়গায় দুর্নীতি। তো মানুষ দেখতে দেখতে মানে একদম মানে বীতশ্রদ্ধ হয়ে গেছে। মানুষ বসে রয়েছে সভ্য। এই কেশপুর লাইন এবং ডায়মন্ড হারবার মডেল হওয়ার পরেও মানুষ কিন্তু বেরিয়ে ভোট দেবে, তার জন্য বসে রয়েছে। এবং এসআইআর হলে তুমি দেখবে খুব কম করলো, আমরা যে দেখতে পাচ্ছি, তোমাদের ক্যামেরা তো আমরা প্রতিদিন দেখছি, তোমাদের রিপোর্টে প্রতিদিন দেখছি যে প্রতিদিন কি করে অনুপ্রবেশকারীরা এখানে ভোটার হয়ে গেছে, এবং তাদেরকে যখন বাদ দেওয়া হবে, যে অনুপ্রবেশকারীদের ভোটে আজকে এনারা বলিয়ান, এবং তাদের যখন বাদ দিয়ে দেবেন ক্লিন তোমার হবে, এবং যখন তারা ভোট দেবে 100% মানুষ চাইছে
সেই জন্যই, কারণ এখন যে 2026-এর নির্বাচনটা হবে না, সেটা মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে। তো মানুষই চাইছে এখানে পরিবর্তন করতে। প্রথম কথা হচ্ছে, এই শুভেন্দু অধিকারী 2021 সালের একাধিক মঞ্চে বলেছিল যে এবার আমরা 200 আসন পাবো, এবার আমরা 200 আসন পাবে। শুভেন্দু অধিকারীর 2021-এর ফলাফল হয়েছিল 77। আমি দুটো কথা খুব ইম্পর্টেন্ট বলতে চাই। আমরা সবাই সংবাদপত্রে দেখেছি, অবশ্য সংবাদপত্রে দেখেছি যে বিজেপির নাকি কম বেশি ছোট বড় মাঝারি মিলিয়ে 1200 নেতা বা এমপি এমএলএ মন্ত্রী পশ্চিমবঙ্গে ভোট করতে আসবেন অন্যান্য রাজ্য থেকে। এই একটা ফিগারই প্রমাণ করে দেয় যে বিজেপির পশ্চিমবঙ্গের দৈন্য দশাটা কতটা, যে তাদের 1200 নেতাকে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট করানোর জন্য। তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুভেন্দু অধিকারী বলেছেন এসআইআরে 1 কোটি নাম বাদ যাবে। উনি কি করে জানলেন? আমাদের খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমরা এই মঞ্চে করতে চাই। এসআইআরটা পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি শুভেন্দু অধিকারীকে এরকম কোনো তথ্য দিয়েছে যে 1 কোটি ভোটার বাদ যাবে? ওনার এই 1 কোটি ভোটার বাদ যাওয়ার পরিসংখ্যানটার পিছনে কোন তথ্য কাজ করেছে? কোনো সরকারি তথ্য? এইখানেই তো আমরা সন্দেহ প্রকাশ করছি যে এসআইআরের এখনো তারিখই ঘোষণা হয়নি, বিজেপির বিরোধী দলনেতা বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে। তার মানে কি বিজেপি এই 1 কোটি বৈধ ভোটারকে বাদ দিতে চায়? আমরা এইটুকুনি বলতে চাই, বিজেপি যদি 1 কোটি বৈধ ভোটারকে বাদ দেওয়ার প্রচেষ্টা করে সেটা তো সফল হবেই না। এই যে মানে আমি বললাম বাদ হয়ে গেল, বিষয় তো ছেলে খেলা নয়। মানে তোমাদের এখানে দল অনেক স্ট্রং, বুথ লেভেল এজেন্ট সব দলের থেকে বেশি বলছি। আমরা তাই বলছি যে উনি এই 1 কোটি ফিগারটা পেলেন কোথা থেকে সেটা আমাদেরকে উনি বলুন। না উনি দাবি করুন, কিন্তু বাদ দিতে পারবে কি করে? আমার তো মাথায় ঢুকছে না। শুধু বাদ দিতে পারার ব্যাপার নয়, বা এটা হচ্ছে কি জানেন তো, এটা হচ্ছে ওনাদের খড়কুটো ধরে ভেসে থাকার মতো। কারণ ওনারাও জানেন যে ওনারা 2024 সালে শুভেন্দু অধিকারী কি বলেছিল, লোকসভা নির্বাচনে আমরা আগের বারের থেকে বেশি আসন পাবো। আমরা দেখলাম 22 থেকে কমে 12 হয়ে গেল। আপনি ছাত্র কত ভালো বা খারাপ সেটা তো তার মার্কশিট প্রমাণ করে ভাই। আপনি গত 3 বছরে বিজেপির মার্কশিটটা দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচনের নিরিখে, প্রতিটা মার্কশিটে তাদের গ্রাফ এবং প্রাপ্ত নাম্বার কমেছে এবং তৃণমূল কংগ্রেসের বেড়েছে, এবং সেটা শুধুমাত্র পারফরমেন্সের জন্য। যার জন্য যে লক্ষ্মীর ভান্ডারকে বিজেপি এত সমালোচনা করে, আজকে শুনেছি শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা আসলে 2500 টাকা দেব। তার মানে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা সঠিক ছিল সেটা উনি মেনে নিয়েছেন। এবার খুব সংক্ষেপে উত্তর খুব সঙ্গে ছোট করে কথা হচ্ছে যে আজকে কৌশিকদার কথা প্রমাণিত হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতা আসতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা যা বলছি, এই ধরুন আমরা শুভেন্দু অধিকারী বলেছেন নাকি 1 কোটি নাম বাদ হয়ে যাবে। আচ্ছা, পুরো প্রশাসনটা এনারা সবসময় বাইরে এসে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই, ইলেকশন কমিশনার থেকে শুরু করে প্যারামিলিটারি ফোর্স, যেটা আমি বললাম, তাদেরকে গালাগাল দিচ্ছে, তাদেরকে মারার হুমকি দিচ্ছে, তাদেরকে ঘেরাও করার হুমকি দিচ্ছে। কেন? কিসের জন্য? গণতান্ত্রিক পদ্ধতি যদি কোনো কাজ হয় তাহলে ওনাদের ভয় কিসের? ওনাদের ভয় দেখো, ওই যে বলো না যে আমরা মানে আগে থেকে যারা শাসক আছে ওনার কাছে সব রকম ডিপার্টমেন্ট আছে, সব উনি জানতে পারছেন। উনি একমাত্র জানেন যে কাদের ভোটে উনি বলিয়ান হচ্ছেন, এবং সেই ভোটগুলো যখন বাদ হতে চলেছে, বাদ হওয়ার দিকে যাচ্ছে, উনি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে আমরা যাবো। কারণ গণতান্ত্রিক পদ্ধতি ওনাকে জানাতেই হবে, আর না জানালে রাষ্ট্রপতি শাসন হবে। উনি জানেন সেটা, কিন্তু তবুও কিছু লোককে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে একটা অ্যানার্কি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা কখন হয়? মানুষ যখন ভয় পেয়ে যায়। যদি আমার যে ডাক্তারবাবুর কথাতেই বলছি, যদি আমি জানি যে আমি পড়াশোনা করে এসেছি, সামনে পরীক্ষা আমি ভোট দেবো, পরীক্ষা দেবো, পরীক্ষা ভালো রেজাল্ট করবো, তাহলে তো এত ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। ভয়ভীত কেন হচ্ছে? তার কারণ হচ্ছে উনি জানেন যে উনি পরীক্ষাটা দেননি, পড়াশোনাও ঠিকঠাক করেননি, এবং পরীক্ষাটাও জাল করে দিয়েছেন। পরীক্ষাটাও জালি। উনি যেরকমভাবে পরীক্ষাগুলো জাল করে নেয়, পরীক্ষায় ভুয়োভাবে চাকরি বাকরি দেন, উনি সবটা জানেন। উনি জানেন ওনার পুরোটাই জালি। কিন্তু সুতরাং উনি যখন পরীক্ষা দিতে যাবেন এখন গণতান্ত্রিক পদ্ধতিতে এই 2026-এ, তখন যে পরীক্ষা উনি একদম 0 পাবেন, আবার 0 পেতে চলেছেন। সেই জন্য উনি ওই পরীক্ষাটাই বানচাল করার চেষ্টা করছেন। কিন্তু ভারতবর্ষ যে গণতন্ত্র আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, সেই জন্যই এখানে 100% গণতান্ত্রিক পদ্ধতিতেও এসআইআর হবে। এবং 1 কোটি কেন, 1.5 কোটি কেন, কি হবে? এবং যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে লাস্ট 10 বছরে, যেভাবে ওনারা আজকে বাবা বাছা করে ওনাদের ভোটার বানিয়েছেন, আমরা বারুইপুরে দেখেছি 1,500 রোহিঙ্গাদের কলোনি। তো আমরা তো প্রতিদিন তোমাদের ক্যামেরায় দেখছি যে গত পরশুদিন প্রায় 10 জন না 12 জন কে ধরে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এগুলো তো আমরা প্রতিদিন দেখছি। আমরা দেখছি যে লাভলি খাতুন থেকে শুরু করে সবাইকে ওখান থেকে এনে এখানকার তৃণমূল নেতা করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি তৃণমূলের তোমার বিভিন্ন গভর্নমেন্ট মঞ্চে, তো ওখানে কোথার থেকে
বাংলাদেশ থেকে নিয়ে এসে নেতা অভিনেত্রীদের বসিয়ে দিচ্ছে, এখানে কোনো কথা পাচ্ছে। তাহলে দেখছি কেন ওনারা ভয় পেয়ে গেছে, সুভাষ কৌশিকদার কথাতে আরো প্রমাণিত হয়ে গেল, ভয় পেয়ে গেছে দেখে, তার কারণ হচ্ছে ওরা ডাহা ফেল। আচ্ছা, মানুষের কোনো কাজ করে কৌশিকদা, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, ধরা যাক ভোটে তোমরা হারলে, তোমাদের একটা বলার জায়গা থাকবে যে এসআইআর করে বিজেপি হারিয়েছে, ঠিক আছে? বিজেপি যদি হেরে যায় এসআইআর পর ওদের কিন্তু আর কিছু বলার থাকবে না টেকনিক্যালি। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বিহারের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার, এবং সেই ক্ষেত্রে তখন তোমাদের বিরুদ্ধে আবার চক্রান্তের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি, 100% নিশ্চিত করে বলছি, 2021-এর 213 থেকে আমাদের আসন সংখ্যা বেড়ে 235 থেকে 250 হবে, এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেডিকশনটা করেছেন বিজেপি 50-এর নিচে নামবে, তাই হবে। এসআইআর এই কারণে নামবে বলে মনে হচ্ছে, আমি একদম পরিষ্কারভাবে বলছি, এই কারণে নামবে বলে মনে হচ্ছে, জনগণ বিজেপির এমএলএদের এত পুয়ার পারফরমেন্স, তাদের উপর জনগণের আস্থা নেই। বিভিন্ন কেন্দ্রে আমাদের এমএলএদের ভালো একটা গণতান্ত্রিক দলে হতে পারে, কিন্তু আমাদের এমএলএদের পারফরমেন্স ভালো বলেই যেখানে যেখানে আমাদের এমএলএদের অবর্তমানে উপনির্বাচন হয় সবকটাই আমরা জিতে ফিরি। আমি 100% দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একটা কথা শুধু বিজেপি স্বীকার করুক, যে এসআইআর যদি হয়ও তারপর যে রেজাল্টটা হবে সেটা কিন্তু তাদের মাথা পেতে নিতে হবে, সেটা কিন্তু 2026-এর তৃণমূলের বিসর্জন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং 2026-এর পর আমি তোমাকে বলে রাখলাম, আর্কাইভ করে রেখো, 2026-এর রেজাল্টের দিন তুমি আমাকে ডেকো, এবং তারপরে তৃণমূল কংগ্রেস বলে দলটা সেটা খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে পুলিশ নির্ভর দল এইটা ভারতবর্ষে ছিল না, থাকবে না, থাকতেও পারে না। আরেকটা কথা তোমাকে বলি, যে আজকে মানুষ ঠিক করবে 2026-এর নির্বাচন, তার কারণ হচ্ছে আজকে ডাক্তারবাবুর কথা আবার প্রমাণিত হলো যে বিজেপির এমএলএদের, বিজেপি লিডারদের তার কারণ হচ্ছে, আমি তোমাকে বলছি, অ্যাডমিনিস্ট্রেশন যখন বৈঠক করতে যায় মুখ্যমন্ত্রী কোনো জায়গায়, এই 77টা আসন কি তোমার যেই কটা জায়গায় ভারতীয় জনতা পার্টির এমএলএ আছে, কোথাও এমএলএ-কে ডাকা হয় না। আমার তোমার সবার ট্যাক্সের টাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে কনস্টিটিউশন মেনে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং মুখ্যমন্ত্রী করতে যায়, ওখানে ডাকেন না। কেন ডাকেন না? তার কারণ হচ্ছে ভয় পায়। অথচ আমরা যখন সেই কোভিড থেকে শুরু করে সব জায়গায় বন্যার ত্রাণে যখন মানুষের পাশে দাঁড়াতে যাই, তখন আমাদের ধরে পেটানো হয়, এবং পিটিয়ে আজকে ওই খগেন মুর্মু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সব জায়গায় বিরোধিতা করে। তার কারণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে একমাত্র মানুষের সাথে দাঁড়ানোর দল, তার নাম হচ্ছে জনতাদের পার্টি, এবং তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং সেই জন্যই এত অসুবিধা, সেই জন্যই এত অসুবিধা, এবং সেই জন্য ওনারা যেহেতু সারা বছর পড়াশোনা করেননি, সারা বছর মানুষের কাজ করে, সেই জন্য মারপিট করতে হবে, সেই জন্য মারপিট করতে হবে, সেই জন্য মেরে যেতে হবে। বিজেপির এমপি, বিজেপির এমএলএ হওয়া সত্ত্বেও বিজেপির একজন এমএলএ আক্রান্ত হলো তাদের নিজেদের গড়ে গিয়ে, এটা তো তাদের চূড়ান্ত এবং চরম আরেকবার আমি উদাহরণটা শুনতে চাইবো প্লিজ। তুমি যেটা বললে 24 ঘন্টা, আজকে 24 ঘন্টা স্টুডিওর মধ্যে কেউ যদি তোমায় মারে, তাহলে সেটা তোমার লজ্জা না, সেটা তোমার গর্ব, সেটা তোমার লজ্জা না। না, কিন্তু কৌশিকদা, বিধানসভা ক্ষেত্রের মধ্যে বিধানসভা ক্ষেত্রের মধ্যে অসৎসঙ্গ সমাজ এই অবস্থা কি অবস্থা তাহলে করবে, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে তৃণমূল কালচার, এই তৃণমূল কালচার, এই কৌশিকদা আজকে এত পতন, কৌশিকদা আমি লজ্জিত, তুমি তৃণমূলে গিয়ে এত পতন হয়েছে, কিন্তু তুমি মারপিট ছাড়া কিচ্ছু বোঝো না, আরে মারপিট ছাড়া কিচ্ছু বোঝো না, গণতন্ত্রের জন্য তো স্তম্ভ, 24 ঘন্টা মধ্যে চলে গেলে কি করবে? আচ্ছা আচ্ছা, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ কৌশিকদা, অনেক ধন্যবাদ প্রীতম, এবং আচ্ছা আমার সময় একদম শেষ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।